বাবার নামের জমি নিজের নামে রেকর্ড কিভাবে করবেন। তো কথাটা শুনে হয়তো আপনাদের মনে হচ্ছে যেটা অনেক সহজ, কিন্তু করতে গেলে অর্থাৎ বাবার নামের জমি যদি নিজের নামে রেকর্ড করতে যান তাহলে বোঝা যায় যে কতটা কঠিন না কতটা সহজ। তো যাই হোক, সেই জমি কিভাবে নিজের নামে রেকর্ড করবেন তার পুরো প্রসেসটা এই ভিডিওতে আজকে আপনাকে জানাবো, এবং তা করতে গেলে কি কি ডকুমেন্টস আপনাকে সংগ্রহ করতে হবে অবশ্যই সেটাও জানাবো। তো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, বংশ পরম্পরায় একজন মারা গেলে সেই ব্যক্তির সম্পূর্ণ সম্পত্তি তার ওয়ারিশগণ পেয়ে থাকেন। অর্থাৎ আপনার দাদুর নামে যে সম্পত্তি বা জমি ছিল সেই সম্পত্তি আপনার বাবা পেয়েছে, বা আপনার যে বাবা বা কাকারা রয়েছে প্রত্যেকে পেয়েছে। এবং এক্ষেত্রে আপনার বাবাও মারা গেছেন এবং আপনার বাবার যতজন ওয়ারিশ আপনারা রয়েছেন প্রত্যেকে সেই সম্পত্তি বা সেই জমির ভাগ পাবে। এটা কিন্তু নিয়ম রয়েছে। কিন্তু এই যে নিয়ম, সেই নিয়মটা হয়তো সহজ বলে মনে হচ্ছে, কিন্তু এই ধরনের রেকর্ড বিএলআর অফিসে যদি করতে যাওয়া হয় তাহলে জানা যায় যে কতটা কঠিন না কতটা সহজ। কারণ বর্তমানে এমনভাবে আইনগুলো কড়াকড়ি হচ্ছে, উপযুক্ত ডকুমেন্টস ছাড়া যে কোনো কাজ কিন্তু করা অনেক কঠিন। তো দেখুন, যদি বাবা জীবিত থাকে তাহলে কিন্তু সেই জমি নিজের নামে রেকর্ড করা যায় না। যদি বাবা লিখে যান তাহলে হবে। যদি বাবা কোনো দলিল আপনারাকে করে না যান, অর্থাৎ দানপত্র যদি জীবিতকালে করে যান, তাহলে সেটা নিজের নামে রেকর্ড করা যাবে। অর্থাৎ আপনার কাছে যে দলিলটি থাকবে সেই দলিলটি মিউটেশন করলেই জমি কিন্তু আপনার নামে হয়ে যাবে। আর যদি বাবা কোনো দলিল না করে যদি মারা যান, তাহলে বাবার নামে যে জমি বা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি নিজেদের নামে রেকর্ড কিভাবে করতে হয়। তো দেখুন, অর্থাৎ বর্তমানে বাবার নামে যে খতিয়ানটি রয়েছে সেই খতিয়ানে কত পরিমাণ জমি রয়েছে, সেই খতিয়ানটি আপনাকে সর্বপ্রথম আপডেট কপিটি বের করতে হবে, যেটা আপনারা বাংলা ভূমি ওয়েবসাইট থেকে আর অ্যাপ্লিকেশন করে সেই খতিয়ানের ডিজিটাল কপিটি আপনাকে সর্বপ্রথম বের করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর ডকুমেন্টস। তারপর 2 নম্বর ডকুমেন্টস আপনাকে নিতে হবে যে বাবা কত সালে বা কত তারিখে মারা গেছেন তার মৃত্যু সার্টিফিকেটটি আপনাকে নিতে হবে। আর যদি আপনাদের বাবা অনেকদিন আগেই মারা গেছেন, বা যদি আপনাদের কাছে সেই মৃত্যু সার্টিফিকেটটা না থাকে, তাহলে আপনাকে কি করতে হবে না, আপনার পঞ্চায়েত না হয় পৌরসভা এলাকা হলে পৌরসভা থেকে একটা লিখিত নিতে হবে, এবং সেই লিখিত কাগজটাতে সে মারা যাওয়ার সাল তারিখটি লেখা থাকবে, যেটাকে শংসাপত্র বলা হয়। এবং সেই শংসাপত্র নিয়ে আপনাকে কোর্ট থেকে একটা অ্যাফিডেভিট নিতে হবে, যেটা হবে আপনার ফার্স্ট ক্লাস জুডিশিয়াল অ্যাফিডেভিট। যদি মৃত্যু সার্টিফিকেট না থাকে তাহলে আপনারা কোর্ট থেকে মৃত্যু সার্টিফিকেটের অ্যাফিডেভিট নিতে হবে, যেটা আপনার হবে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট। তারপর 3 নম্বরে হচ্ছে বাবার কতজন ওয়ারিশ রয়েছে, অর্থাৎ বাবার কতজন ছেলে মেয়ে রয়েছে তার একটি ওয়ারিশ সার্টিফিকেট নিতে হবে, যেটা আপনারা পঞ্চায়েত থেকে বা পৌরসভা এলাকা হলে পৌরসভা থেকে পেয়ে যাবেন। তারপর 4 নম্বরে হচ্ছে যদি মা জীবিত থাকে তাহলে মায়ের নামও আপনার সে ওয়ারিশ সার্টিফিকেটে কিন্তু দিতে হবে। যদি মাও মারা যান তাহলে মায়ের একটি মৃত্যু সার্টিফিকেট আপনাকে একইভাবে নিতে হবে। তারপর 5 নম্বর হচ্ছে প্রত্যেকজন ওয়ারিশেরই আধার কার্ড লাগবে। অর্থাৎ বাবার নামে যে সম্পত্তি বা জমিটি রয়েছে সেই জমি নিজেদের নামে রেকর্ড করতে গেলে প্রত্যেকের আধার কার্ডও আপনাকে নিতে হবে, অর্থাৎ সাবমিট করতে হবে। এরপর এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা কি করতে হবে না, বাংলার ভূমি ওয়েবসাইট থেকে ওয়ারিশ অ্যাপ্লিকেশন একটি আবেদন করতে হবে। এবং সেই আবেদনটি আপনারা কিভাবে করবেন যদি আপনাদের জানা না থাকে তাহলে চ্যানেলে দেখবেন ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিও দেখে সেই অনলাইন প্রসেসটি জেনে নিতে পারেন। এবং অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করলে এই ধরনের দেখবেন অ্যাপ্লিকেশন ফর্মটি হয়ে থাকবে, এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আপনার যে কেস নাম্বার সেই কেস নাম্বারটিও এভাবে উল্লেখ থাকবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে সকল ডকুমেন্টস আপনাকে জানালাম, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, প্রত্যেকজনের আধার কার্ডের জেরক্স কপি দিয়ে আপনাকে একটি ফাইল বানাতে হবে। এরপর আপনার এই কেস নাম্বার অনুযায়ী ফিল্ড ইনকোয়ারি বা সরজমিন তদন্তের নোটিশ হবে। হ্যাঁ, নোটিশটা কিন্তু পাওয়া যাবে না, জাস্ট আপনাদের মোবাইলে মেসেজ আসবে। না হয় যদি আপনারা এই কেস নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করেন তাহলেও সেখান থেকেও আপনারা সেই তারিখটি জানতে পারবেন যে কত তারিখে আপনার জমিতে বা আপনার বাড়িতে আরআই সাহেব ইনকোয়ারি করবেন। তো যত তারিখে আপনার এই ডেটটা দেওয়া হবে তার আগে অবশ্যই আপনার বিএলআর অফিসে একবার যোগাযোগ করবেন। অর্থাৎ বিএলআর অফিসে যে আরআই সাহেব রয়েছেন তার কাছে একবার আপনার যোগাযোগ করবেন, এবং কি করবেন না, আপনার যে ফাইলটি থাকবে সেই ফাইলটি সেই আরআই সাহেবকে আপনারা দিয়ে দিবেন। এরপর সেই তারিখে আরআই সাহেব আপনার বাড়িতে ইনকোয়ারি করবেন। কি ইনকোয়ারি করবেন না, আপনারা যে ওয়ারিশ সার্টিফিকেট দিয়েছেন সেই ওয়ারিশ সার্টিফিকেটে
প্রত্যেকজনের নাম আপনাদের ওয়ারিসদের দেওয়া রয়েছে কিনা সেটার তদন্ত আরআই সাহেব করবেন। এখানে সেই মৃত ব্যক্তির কোনো ওয়ারিসকে বঞ্চিত করা যাবে না, সেটারই কিন্তু তদন্তের জন্য আরআই সাহেব ইনকোয়ারি করবেন। অর্থাৎ মৃত ব্যক্তির কতজন ছেলে রয়েছে, কতজন মেয়ে রয়েছে, স্ত্রী জীবিত রয়েছে কিনা, সেই সকল তদন্তগুলো কিন্তু আরআই সাহেব গিয়ে তদন্ত করবেন। তো যাই হোক, ওয়ারিস সার্টিফিকেট অনুযায়ী সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার পর আরআই সাহেব একটি আরআই রিপোর্ট লিখবেন। এরপর সেই আরআই রিপোর্টটি আধিকারিককে পাঠিয়ে দিবেন, অর্থাৎ আরও সাহেবকে, অর্থাৎ রেভিনিউ অফিসারকে সেই আরআই রিপোর্টটি আরআই সাহেব পাঠিয়ে দিবেন। এরপর আরেকটি ডেট আপনাদেরকে দেওয়া হবে, যে ডেটে আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে সেই আরও সাহেবের কাছে আপনাকে যেতে হবে। এরপর বিএলওর অফিসের আধিকারিক আপনার সমস্ত ডকুমেন্টসের পাশাপাশি আরআই সাহেবের আরআই রিপোর্ট অনুযায়ী সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার পর আপনাদের যে প্রসেসটা রয়েছে, অর্থাৎ বাবার নামের যে জমি রয়েছে সেই জমিটি আপনাদের নামে রেকর্ডটি তুলে দেওয়া হবে। অর্থাৎ বাবার খতিয়ান কেটে আপনাদের নামের খতিয়ান তৈরি হবে এবং সেই খতিয়ানে সমপরিমাণ ভাগ করা হবে। এক্ষেত্রে অবশ্যই হিন্দু উত্তরাধিকারী আইন অনুযায়ী প্রত্যেকজন ওয়ারিসি সমপরিমাণ জমির ভাগ পাবে এবং মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী একজন ছেলে যত পরিমাণ জমি পাবে তার অর্ধেক পাবে মেয়েরা। তো হিন্দু মুসলিম যাই হোক, সেই অনুযায়ী আপনাদের নামে রেকর্ডটি তুলে দেওয়া হবে। অর্থাৎ হেয়ারিং বা শুনানি তারিখের প্রায় 10 থেকে 15 দিনের মধ্যে বাবার নামের খতিয়ান কেটে আপনাদের নতুন খতিয়ান তৈরি হবে এবং সেই খতিয়ানে আপনাদের জমির পরিমাণগুলো আপনারা অনলাইনের মাধ্যমে চেক করলে দেখতে পাবেন। তো এটা হলো খতিয়ানের ক্ষেত্রে, অর্থাৎ বাবা মারা যাওয়ার পর বাবার নামে যদি কোনো খতিয়ান থাকে তাহলে সেই খতিয়ানের জমি নিজেদের নামে রেকর্ড করতে গেলে এভাবে আপনারাকে সেটা করতে হবে। আর যদি বাবার নামে কোনো দলিল থাকে এবং যদি বাবা মারা যান তাহলে সেটা কিভাবে করবেন না, সেম প্রসেস, ওয়ারিস সার্টিফিকেট নিতে হবে, মৃত্যু সার্টিফিকেট নিতে হবে এবং সে অনুযায়ী আপনারাকে সেই আবেদনগুলো করতে হবে। এটা কিন্তু ওয়ারিস অ্যাপ্লিকেশন হবে না, এটা আপনার হবে দলিল মিউটেশন অ্যাপ্লিকেশন, যেটা ওয়ারিস মিউটেশন প্রসেস হচ্ছে আলাদা আর দলিল মিউটেশন প্রসেস হচ্ছে আলাদা। এরপর ধরুন দলিলে জমির পরিমাণ রয়েছে 10 শতক, অর্থাৎ বাবার নামে যে দলিলটি রয়েছে সেই দলিলে জমির পরিমাণ রয়েছে 10 শতক এবং বাবার ওয়ারিস হচ্ছে 5 জন। তাহলে আপনাকে কি করতে হবে না, 5টা আলাদা আলাদা ভাবে অ্যাপ্লিকেশন হবে এবং প্রত্যেকের জমির পরিমাণ কত থাকবে, 2 শতক করে, অর্থাৎ 5 দুগুণে 10, অর্থাৎ 5টা অ্যাপ্লিকেশন 2 শতক করে করে আপনাকে আলাদা আলাদা ভাবে করতে হবে। কিন্তু ওয়ারিস মিউটেশনের ক্ষেত্রে কি হয়, একটা আবেদনে প্রত্যেক জনেরই কিন্তু নাম থাকবে। কিন্তু দলিল মিউটেশনের ক্ষেত্রে কি হয় না, প্রত্যেক ওয়ারিসের নামে আলাদা আলাদা ভাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, আলাদা আলাদা ভাবে কেস নাম্বার হবে এবং আলাদা আলাদা ডেটে আপনাদের হেয়ারিং বা শুনানি তারিখের ডেটও আপনাদের হতে পারে। তো বাবা মারা যাওয়ার পর বাবার নামে যে জমি বা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি নিজেদের নামে রেকর্ড এভাবেই করতে হয়, যে প্রসেসটা আপনাদেরকে জানালাম। তো যাই হোক, পুরো বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।